মাধব ঘরে প্রবেশ করতেই তার স্ত্রী ভাগ্যবানের বিষণ্ণ মুখ আর শূন্য উনুন চোখে পড়ে। ভাগ্যবানের কণ্ঠে জমে থাকা দীর্ঘদিনের অভিমান এবার বাঁধ ভাঙা কান্নায় রূপ নেয়। মাধব, একটু এই খালি বাসনগুলোর দিকেও নিজের নজর দিন। শেষ পর্যন্ত আর কতদিন আমরা শুধু আশার উপর ভরসা করে বেঁচে থাকব? পুরো গ্রামে আমাদেরই এমন এক পোড়া কপাল যে চৌকাঠে মাসের 15 দিন উনুন শুধু ছাই ওগড়ানোর জন্যই জ্বলে। পাড়ার মেয়েরা নতুন জামাকাপড় আর গয়নার গল্প করে, আর আমি এখানে শুধু দুবেলা দুমুঠো ভাতের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকি। ভাগ্যবতী, তুমি তো জানো আমি পরিশ্রম করতে কোনো খামতি রাখি না। রোজ সূর্য ওঠার আগে জঙ্গলে যাই আর সন্ধে নামলে পিঠে ভারী বোঝা নিয়ে ফিরি। কাঠ কাটাই আমার পূর্বপুরুষদের পেশা, আর এটাই আমাদের রুজিরুটি। সময় খারাপ যাচ্ছে আমি তা মানি, কিন্তু পরিশ্রমের ফল কখনো না কখনো তো পাওয়া যায়ই। তুমি চিন্তা করো না, আজ আমি জঙ্গলের সেই গভীরে যাব যেখানকার কাঠ শহরের বাজারে চড়া দামে বিক্রি হয়। শুধু একটু ধৈর্য হারো, ভগবান সব ঠিক করে দেবেন। ধৈর্য? গত 10 বছর ধরে আমি শুধু ধৈর্যের বিষ পান করেই বেঁচে আছি মাধব। আপনার এই সান্ত্বনার কথাগুলো এখন আর আমাকে ভরসা দেয় না, বরং ক্ষতবিক্ষত করে। কাঠ কাটা ছাড়াও তো দুনিয়ায় আরও অনেক কাজ আছে। আপনি কোনো জমিদারের বাড়িতে মজুর হয়ে যাচ্ছেন না কেন? অথবা শহরে গিয়ে কোনো ভালো চাকরি খুঁজুন। কাঠ কেটে আপনি শুধু নিজের শরীর আর কাঁধটাই নষ্ট করছেন। আমি আর এই দারিদ্র্য আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। আমি শুধু এইটুকুই চাই যেন আমরা দুজনে অন্তত রাতে শান্তিতে ঘুমাতে পারি। কাল সকালে কি খাবো এই ভয়টা যেন মনে না থাকে। ঠিক আছে ভাগ্যবতী, যদি তোমার মনে হয় আমার পরিশ্রম যথেষ্ট নয়, তবে আমি আজ থেকেই অন্য কাজের খোঁজ শুরু করব। কাঠ কাটার পাশাপাশি আমি গ্রামের জমিদারের সাথেও কথা বলবো, তার কাছে আমার যোগ্য কোনো কাজ আছে কিনা। আমি চাই না তোমার চোখে কখনো দুঃখের মেঘ আসুক। আমি কথা দিচ্ছি, আমি হার মানব না। শুধু আজকের দিনটা কোনোভাবে কাটিয়ে নাও। সন্ধ্যায় যখন আমি ফিরব, তখন হয়তো কোনো ভালো খবর নিয়ে ফিরব। এবার একটু হাসো, তোমার হাসিই তো আমার আসল সম্পদ। মাধব যখন তার স্ত্রীকে শান্ত করার চেষ্টা করছিল, ঠিক তখনই হঠাৎ দরজায় এক মৃদু টোকার শব্দ শোনা গেল। কেশব, মাধব উঠে বাইরে গেল। দরজায় এক বৃদ্ধ সাধু দাঁড়িয়েছিলেন। তার চেহারা শান্ত, চোখ দুটো তেজস্বী, কিন্তু শরীর ছিল ভীষণ দুর্বল। বেটা, এই তৃষ্ণার্ত পথিককে কি সামান্য শীতল জল দেওয়া যেতে পারে? আমি মাইলের পর মাইল পথ হেঁটে আসছি, এখন আমার শরীর আর সঙ্গ দিচ্ছে না। কণ্ঠ শুকিয়ে গেছে, পায়ে ফোস্কা পড়ে গেছে। যদি তোমার কাছে সামান্য অন্নও থাকে, তবে এই বৃদ্ধকে দান করো। আমার কোনো রাজকীয় ভোগের ইচ্ছা নেই, শুধু এক লোকমা খাবার পেলেই আমি আমার যাত্রা চালিয়ে যেতে পারবো। ঈশ্বর তোমার সেবা কবুল করবেন এবং তোমার ভাণ্ডার সব সময় পূর্ণ রাখবেন। প্রণাম মহাত্মাজি, আমার দ্বারে আপনার আগমন আমার সৌভাগ্য। কিন্তু আমি আপনাকে কোন মুখে বলি যে আপনাকে খাওয়ানোর মতো একদানা অন্নও আমার কাছে নেই? আমরা নিজেরাও গতকাল থেকে ক্ষুধার্ত। আমার কুটিরে কেবল খালি বাসন আর দারিদ্র্যের বাস। তবে হ্যাঁ, আমি আপনাকে তৃষ্ণার্ত অবস্থায় যেতে দেব না। আমি এখনই ভেতর থেকে ঠান্ডা জল নিয়ে আসছি। খাবার দিতে না পারায় আমি খুব লজ্জিত, দয়া করে আমাকে ক্ষমা করবেন। পুত্র, দুঃখ করো না। দান করার জন্য ধনের নয়, মনের প্রয়োজন হয়। তোমার চোখে যে করুণা আছে, তা যে কোনো 56 ভোগের চেয়েও বেশি তৃপ্তিদায়ক। তুমি জল নিয়ে এসো, সেটাই আমার কাছে অমৃতের সমান হবে। মানুষের আসল পরিচয় তার অভাবের সময়েই পাওয়া যায়। তুমি অভাবে থেকেও অতিথি সৎকারের ধর্ম পালন করেছ। যাও বেটা, জল নিয়ে এসো, আমি এখানেই তোমার প্রতীক্ষা করছি। তোমার সাদাসিধে মন আমার হৃদয় জয় করে নিয়েছে। মাধব যখনই যোগী ঋষিকে জলপান করালেন, যোগীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে মাধবকে আশীর্বাদ করলেন। মাধব, তোমার সেবার মানসিকতায় আমি অত্যন্ত সন্তুষ্ট। আমি তোমাকে এমন 3টি বরদান দিচ্ছি যা সাধারণ মানুষের নাগালের বাইরে। তুমি যা চাইবে তাই সত্যি হবে। তোমার প্রথম ইচ্ছার কথা বলো পুত্র, তবে মনে রেখো বরদানের ব্যবহার খুব ভেবে চিন্তে করবে। ধন সম্পদ, বৈভব, আয়ু বা শক্তি, তুমি যা খুশি চাইতে পারো। বলো, তোমার প্রথম অভিলাষ কি?
মহাত্মাজি, আপনি আমাকে বড় পরীক্ষায় ফেলে দিলেন। এমনিতে তো আমার অনেক কিছুরই প্রয়োজন, কিন্তু আমি আমার বুদ্ধিকে কাজে লাগাতে চাই। আমার প্রথম বরদান হলো এই যে আমার এই কুড়ুলটি, যাকে আমি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, একে যে হাত দেবে সে আমার আজ্ঞা ছাড়া যেন ছাড়তে না পারে। আর যদি সে এটি চালানো শুরু করে, তবে যতক্ষণ না আমি থামতে বলবো ততক্ষণ সে যেন থামতে না পারে। আপনি কি আমাকে এমন বিচিত্র বরদান দিতে পারেন? আমার মনে হয় এটি আমার খুব কাজে আসবে। অদ্ভুত তোমার চাহিদা, তবে কথা অনুযায়ী তথাস্তু। তোমার কুড়ুল এখন থেকে তোমার আজ্ঞার গোলাম। এবার সময় নষ্ট না করে তোমার দ্বিতীয় ইচ্ছার কথা বলো। মনে রেখো, তোমার কাছে আর মাত্র 2টি সুযোগ বাকি আছে। তোমার কি সোনার খনি চাই, নাকি এমন কোনো প্রাসাদ যা মেঘ ছুঁয়ে যাবে? পৃথিবীর সব সুখ সুবিধা তোমার পায়ের কাছে হতে পারে। শুধু একবার মনের কথা বলো আর অলৌকিক কাণ্ড দেখো। মহারাজ, দ্বিতীয় ইচ্ছার জন্য আমি এই পুরনো কাঠের চেয়ারটিকে বেছে নিচ্ছি। আমি চাই যে কেউ এই চেয়ারে একবার বসে পড়বে সে যেন আমার অনুমতি ছাড়া এখান থেকে নড়তে না পারে। সেই চেয়ারের সাথে এমনভাবে আটকে যাক যেন পাথরের ওপর খোদাই করা দাগ। সে যত বলবানই হোক না কেন, আমার ইচ্ছা ছাড়া তার ওঠা যেন অসম্ভব হয়ে যায়। এটাই আমার দ্বিতীয় মিনতি। আমার বিশ্বাস আপনি আমার এই ইচ্ছাও পূরণ করবেন। মাধব, তোমার চিন্তা কোনো সাধারণ মানুষের মতো নয়। এই বরদানও তোমাকে দিলাম। এবার শেষ এবং তৃতীয় ইচ্ছার পালা। ভেবে দেখো, তুমি কি নিজের দারিদ্র্য চিরতরে মুছে ফেলতে চাও না? তোমার কি নিজের জন্য দীর্ঘায়ু বা রোগমুক্ত শরীর চায় না? এটাই শেষ সুযোগ। এরপর আমি অদৃশ্য হয়ে যাব এবং আর কখনো দেখা দেব না। তোমার তৃতীয় ইচ্ছা চেয়ে নাও আর নিজের ভাগ্যের ফয়সালা নিজেই করো। মহাত্মাজি, তৃতীয় ইচ্ছা হিসেবে আমি চাই যে আমার এই চামড়ার পুরনো থলিটির ভেতরে আমি যা কিছু ঢুকিয়ে দেব, সেটা কোনো বস্তু হোক, সোনা হোক কিংবা কোনো জীবিত প্রাণী, তাকে যেন আমি ছাড়া আর কেউ বাইরে বের করতে না পারে। সে ওই থলির গভীরতায় ততক্ষণ পর্যন্ত বন্দী থাকবে যতক্ষণ না আমি নিজে তাকে আজাদ করি। এটাই আমার শেষ চাওয়া। মাধব, তোমার চিন্তা সত্যি সাধারণ মানুষের মতো নয়। বিচিত্র সব চাহিদা, তবে কথা অনুযায়ী তথাস্তু। তোমার 3টে চাওয়াই পূরণ হলো। মনে রেখো, বরদান তখনই কাজে আসে যখন তার ব্যবহার সঠিক সময় করা হয়। সাধু বাবা চলে যাওয়ার সাথে সাথেই ভাগ্যবতী, যে এতক্ষণ চুপচাপ সব শুনছিল, আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। তার মনে হলো মাধব নিজের মূর্খতার কারণে তাদের উজ্জ্বল ভবিষ্যতের বলি দিয়েছে। আপনি এই কি করলেন মাধব? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মহাত্মাজি আপনাকে যা খুশি তাই চাইতে বলেছিলেন। আপনি সোনা দানা, ধন সম্পত্তি বা রাজপ্রাসাদ চাইতে পারতেন, আমাদের দারিদ্র্য ঘুচিয়ে দিতে পারতেন। তা না করে আপনি এই পুরনো কুড়ুল, ভাঙা চেয়ার আর ছেঁড়া থলির জন্য বর চাইলেন। এই তুচ্ছ জিনিস দিয়ে আমাদের পেট ভরবে? আমাদের এই পোড়া কপাল কোনোদিনও ফিরবে না। বাহ মাধব, কি গাজব বুদ্ধিমানই না দেখালেন আপনি! সাক্ষাৎ দেবতা আপনার দ্বারে এসে বলছিলেন, ধন চেয়ে নাও, সুখ চেয়ে নাও, আর আপনি কি চাইলেন? কুড়ুল, চেয়ার আর থলি। এই প্রাণহীন জিনিসগুলো কি আমার পেট ভরবে? এই বরদানগুলো কি আমাদের মাথার উপরের ছাদটা পাকা করে দেবে? আমি এখানে দানা দানার জন্য তরসচ্ছি, আর আপনি ফালতু বরদান চেয়ে নিলেন। আজ আপনি প্রমাণ করে দিলেন যে আপনি কোনোদিন উন্নতি করতে পারবেন না। আক্ষেপ হচ্ছে, সেই বরদান চাওয়ার সুযোগ যদি আমি পেতাম, তবে আজ এই ঝুপড়িটাকে আমি রাজপ্রাসাদ বানিয়ে দিতাম। ভাগ্যবতী, তুমি যা দেখছো সেগুলো কেবল সাধারণ জিনিস, কিন্তু আমি যা দেখছি তা হলো একটি সুরক্ষা কবচ। অনেক সময় সরাসরি পাওয়া ধন টিকে থাকে না, কিন্তু বুদ্ধি দিয়ে বানানো সম্পত্তি চিরকাল সাথে থাকে। তুমি আমার উপর ভরসা রাখো। এই 3টি বরদান আমাদের সেই সব কিছু এনে দেবে যা তুমি চাও। আমি যা চেয়েছি তার পেছনে গভীর রহস্য আছে, যা সময় এলে তুমি বুঝতে পারবে। আপাতত শান্ত হও, কারণ আগামী সময় বড় চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে। স্ত্রীর তিতকুটে কথায় আহত হয়ে মাধব তার পুরনো কুড়ুলটি কাঁধে নিয়ে চন্দনপুরের সবচেয়ে ঘন আর ভয়াবহ জঙ্গলের দিকে রওনা দিল। দুপুরের তপ্ত রোদ গাছের ঘন মগডাল চিরে নিচে নামার চেষ্টা করছিল। মাধব একটি পুরনো বটগাছের নিচে গিয়ে বসল। তার মন ছিল অশান্ত আর পেটে ক্ষুধার আগুন জ্বলছিল। তার মনে হচ্ছিল হয়তো সত্যিই সে বরদান চাওয়ায় ভুল করে ফেলেছে।
হে ভগবান, আমার কপালে কি সবসময় এই হোঁচট খাওয়ায় লেখা আছে? ভাগ্যবতী ঠিকই বলছিল, যদি আমি সেই মহাত্মার কাছে সোনার মোহর চেয়ে নিতাম তবে অন্তত আজ আমাকে এভাবে ভটকতে হতো না। পেটে একদানা অন্ন নেই, জঙ্গলেও এখন শুকনো কাঠ পাওয়া মুশকিল হয়ে গেছে। মনে হচ্ছে এই গাছগুলো আমার দারিদ্র্য নিয়ে উপহাস করছে। বুঝতে পারছি না কোন মুখে বাড়ি ফিরব। সেখানে তো শুধু খালি বাসন আর স্ত্রীর অভিযোগ আমার জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে এক বিচিত্র বৃদ্ধ লোক বেরিয়ে এলো। তার মুখে ছিল এক অদ্ভুত কুটিল হাসি। সে ধীরে ধীরে মাধবের দিকে এগোতে লাগল। মাধব লক্ষ্য করল যে সেই বৃদ্ধের হাঁটার শব্দ সাধারণ মানুষের মতো নয়, বরং বৃদ্ধের পা মানুষের মতো নয়, বরং ছাগলের খুরের মতো। আরে ও নওজওয়ান, এত উদাস হয়ে এই জনমানবহীন জঙ্গলে কেন বসে আছো? তোমার দীর্ঘশ্বাস তো এই জঙ্গলের পাতাও শুকিয়ে দিচ্ছে। কি ব্যাপার? তোমার স্ত্রী কি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, নাকি দারিদ্র্যের ভূত তোমার পিছু ছাড়ছে না? দেখো, আমি এই জঙ্গলের অনেক পুরনো বাসিন্দা এবং আমি মানুষের দুঃখ বুঝতে পারি। তোমার অবস্থা দেখে আমার খুব দয়া হচ্ছে। তুমি যদি চাও তবে আমি তোমার সব দরিদ্রতা এক পলকে দূর করে দিতে পারি। শুধু তোমাকে আমার একটি ছোট্ট শর্ত মানতে হবে। বলো, তুমি কি তোমার ভাগ্য বদলাতে চাও? প্রণাম মহানুভব, আপনি হঠাৎ এই ঘমা জঙ্গলে কোথা থেকে এলেন? আর আপনি কি করে জানলেন যে আমি আমার স্ত্রীর ওপর অভিমান করে এখানে বসে আছি? আপনার কথা শুনে আমার একটু অদ্ভুত লাগছে। আর আপনার এই পা, আপনি তো কোনো সাধারণ মানুষ বলে মনে হচ্ছেন না। আপনি কি সেই মায়াবী রাক্ষস নন যার গল্প আমাদের বড়রা শোনাতেন, যিনি মানুষকে লোভ দেখিয়ে তাদের সব কিছু কেড়ে নেন? আপনার সাথে কথা বলতে আমার ভয় লাগছে। তবু আমার কৌতূহল শান্ত করুন যে আপনি আসলে কে আর আমার কাছে কি চান। তুমি তো খুব চতুর বেরোলে কাঠুরে। হ্যাঁ, তুমি ঠিকই চিনেছ। আমি এই মায়াবী সাম্রাজ্যের স্বামী। কিন্তু ডরো না, আমি তোমাকে চোট পৌঁছাতে নয়, বরং তোমার ঝুলি ভরিয়ে দিতে এসেছি। দেখো, আমার কাছে সোনার মোহরে ঠাসা এই 3টে থলি আছে। এগুলো নিয়ে যাও আর তোমার স্ত্রীর সব স্বপ্ন পূরণ করো। ভালো খাবার খাও, ভালো পোশাক পরো, আর ওই ঝুপড়ির বদলে রাজপ্রাসাদ বানিয়ে নাও। বিনিময়ে আমার শুধু এটুকুই চাই যে আজ থেকে ঠিক 1 বছর পর তোমাকে আমার সাথে আমার লোকে যেতে হবে আর আমার গোলামি করতে হবে। 1 বছরের পূর্ণ স্বাধীনতা আর অগাধ সম্পত্তি। ভেবে দেখো, সওদাটা খারাপ নয়। মাধব বুঝতে পেরেছিল যে এই শয়তান রাক্ষস তাকে নিজের জালে ফাঁসাতে চাইছে, কিন্তু ঘরের দারিদ্র্য আর ভাগ্যবতীর তিতকুটে কথা মনে পড়তেই তার মন টলে গেল। সে ভাবল, কেননা এখন এই ধনরত্ন নিয়ে নেওয়া যাক, আর পরে ওই বরদানগুলো ব্যবহার করে এই রাক্ষসের মোকাবিলা করা যাবে। মালিক, আপনার কথা তো সত্যি। এভাবে রোজ রোজ খিদেই মরার চেয়ে তো ভালো যে 1 বছর অন্তত রাজাদের মতো জীবন কাটানো যাক। আমার স্ত্রী সবসময় আমার ওপর অভিযোগ করে যে আমি তার জন্য কিছু করতে পারি না। অন্তত এই মোহরগুলো দিয়ে সে 1 বছরের খুশি তো পাবে। কিন্তু আমার ভয় হচ্ছে, 1 বছর পর যখন আপনি আমাকে নিতে আসবেন তখন আমার স্ত্রী আর সন্তানদের কি হবে? খ্যার, যা হবে দেখা যাবে। আমি আপনার চুক্তিতে রাজি। আমাকে ওই সোনার থলিগুলো দিয়ে দিন, যাতে আমি আমার এই দুর্দশা দূর করতে পারি। আর 1 বছর পর আমি আপনার সাথে যাওয়ার কথা দিচ্ছি। চমৎকার! তোমার বুদ্ধিমানই আমার পছন্দ হয়েছে। এই নাও সোনার 3টে থলি। এতে এত সম্পদ আছে যে তুমি 7 জন্ম বসে খেতে পারবে। যাও আর তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দ করো, বিলাসিতা করো, দান পুণ্য করো, বা যা মনে চায় তাই করো। কিন্তু মনে রেখো কাঠুরে, আমি ঠিক 1 বছর পর এই জায়গায় এই সময়েই তোমাকে নিতে আসব। যদি তুমি পালানোর চেষ্টা করো তবে আমার প্রকোপ পুরো গ্রামকে ভস্ম করে দেবে। এখন যাও আর তোমার স্ত্রীকে এই খুশিগুলো দিয়ে দাও। আমাদের দেখা হবে এখন থেকে 1 বছর পর। ততক্ষণের জন্য বিদায়। মাধব ভারী মন আর মোহর ভর্তি ভারী থলি নিয়ে বাড়িতে ফিরল। পথে সে প্রচুর মিষ্টি, ফল, মাছ আর নতুন পোশাক কিনল। ভাগ্যবতী, ও ভাগ্যবতী,
দেখো আমি তোমার জন্য কি এনেছি। এখন থেকে তোমাকে আর কখনো উপোস করতে হবে না, আর ওই তালিমারা ছেঁড়া কাপড়ও পরতে হবে না। দেখো আমি বাজার থেকে তোমার জন্য রেশমি বস্ত্র আর সেরা সব খাবার এনেছি। আর এই দেখো সোনার মোহরে ঠাসা থলি। এখন আমরা এই পুরনো কুড়ে ঘর ভেঙে এক আলিশান বাড়ি বানাবো। পুরো চন্দনপুরে আমাদের মতো বড় লোক আর কেউ হবে না। এবার একটু হাসো আর অভিমান ছেড়ে দাও, কারণ তোমার স্বামী তোমার সব ইচ্ছা পূরণ করার রাস্তা খুঁজে পেয়েছে। আরে এসব কি মাধব? সকালে তো আপনার কাছে একটা ফুটি করিও ছিল না, আর দুপুর গড়াতেই আপনি সোনার থলি নিয়ে হাজির হলেন। আপনি কি কোথাও চুরি করেছেন, নাকি কাউকে খুন করেছেন? এত টাকা আপনাকে কে দিতে পারে? এই মিষ্টি, এই পোশাক, আমার তো মাথা ঘুরছে। আমাকে সত্যি করে বলুন, এই ধন সম্পদ কোথা থেকে এলো? এমন তো নয় যে এই সুখের বদলে আমাদের খুব বড় কোনো দাম চোকাতে হবে। আপনার চোখে সেই আনন্দটা দেখতে পাচ্ছি না, যা এত সম্পদ পেলে হওয়ার কথা। আপনি কিছু লুকাচ্ছেন, তাই না? ভাগ্যবতী, তুমি বড্ড বেশি প্রশ্ন করো। আমি কোনো চুরি করিনি। জঙ্গলে আমি খুব বড় একটা কাজ পেয়েছি, যার জন্য মালিক আমাকে এই অগ্রিম টাকা দিয়েছেন। তিনি বলেছেন যে আমি 1 বছর আরাম করি এবং তারপর তার কাজে যোগ দিই। তুমি শুধু এটুকু বোঝো যে আমাদের সুদিন এসে গেছে। আগামী 1 বছরে আমরা সেই সব করব যা আগে কখনো ভাবিনি। ভবিষ্যতে কি হবে তা নিয়ে আজ কেন চিন্তা করছো? এখন শুধু এই ভোজের আনন্দ নাও আর খুশি থাকো, বাকি সব আমার ওপর ছেড়ে দাও। ভাগ্যবতী খুশি হলেও তার মনের কোনো এক কোণে এক অজানা ভয় দানা বেঁধেছিল। সময় তার নিজের গতিতে চলতে লাগল। দেখতে দেখতে 1 বছর পূর্ণ হলো। মাধব, আজ বছরের শেষ দিন, আর আপনি সকাল থেকে পাগলের মতো এই পুরনো কুড়ুলটাকে কেন ঘষছেন? আমাদের এখন সোনার অভাব নেই, তাও আপনি এই পুরনো কুড়ুল আর কাঠের বেকার চেয়ারটাকে প্রাণের চেয়েও বেশি আগলে রাখছেন। আমাকে সত্যি করে বলুন, সেই মালিক কে যে আপনাকে এত ধন দিয়েছে, আর আজ সে আপনাকে কোথায় নিয়ে যেতে আসছে? আপনার এই নীরবতা আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমরা কি চিরকালের জন্য আলাদা হয়ে যাব? যদি তাই হয়, তবে আমার এই ধন সম্পত্তি চাই না, আমার শুধু স্বামীর সঙ্গ চাই। আপনি কি আমাকে এতটুকুও ভরসা পড়েন না যে নিজের কষ্টের কথা বলতে পারেন? ভাগ্যবতী, তুমি বৃথাই ভয় পাচ্ছ। আমি তোমাকে আগেও বলেছিলাম যে সময় এলে সব জানতে পারবে। আজ সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে। যে ধন সম্পদ আমরা গত 1 বছর ধরে ব্যবহার করছি, তা কোনো সাধারণ ধন ছিল না। তা পাওয়ার জন্য আমি নিজের জীবনের সওদা করেছি। কিন্তু ঘাবড়িও না, আমি সেই মহাত্মার কাছ থেকে যেই 3টি বরদান চেয়েছিলাম, সেগুলোই আজ আমাদের রক্ষা করবে। তুমি শুধু এইটুকু করো যে যখন সেই অতিথি এখানে আসবে, তুমি ঘরের ভেতরে থাকবে এবং যাই ঘটে যাক না কেন বাইরে আসবে না। আজ আমি দেখিয়ে দেব যে একজন সাধারণ মানুষের বুদ্ধি কিভাবে বড় থেকে বড় মায়াবী শক্তিকে পরাজিত করতে পারে। শুধু আমার উপর বিশ্বাস রাখো আর প্রার্থনা করো। সেই বৃদ্ধ লোকটি এখন নিজের আসল রূপে প্রকট হলো, এক বিশালকায় রাক্ষস। তার মাথায় লম্বা শিং আর চোখ থেকে যেন আগুনের আংড়া ঝরছে। কাঠুরে, সময় শেষ। দেখো আমি আমার কথা রাখতে চলে এসেছি। তুমি 1 বছর ধরে আমার ধনে খুব বিলাসিতা করেছো, ভালো ভালো খাবার খেয়েছো, কিন্তু এবার দাম চোকানোর সময়। চলো তোমার ওই কুড়ুলটা তুলে নাও আর আমার পেছনে পেছনে আমার নরক লোকের দিকে চলো। সেখানে তোমাকে অনন্তকাল আমার গোলামি করতে হবে। আর দেরি করো না, আমার খিদে বাড়ছে আর মানুষকে কষ্ট দিতে আমার খুব আনন্দ হয়। তুমি কি তোমার মালিকের সাথে যাওয়ার জন্য তৈরি, নাকি আমাকে টেনে হিচড়ে নিয়ে যেতে হবে? তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে নাও, কারণ তাকে আর কোনো দিন দেখতে পাবে না। প্রণাম মালিক, আপনি এসে গেছেন। আমি তো আপনারই অপেক্ষা করছিলাম। আমি আমার কথা থেকে কিভাবে পিছিয়ে যেতে পারি? আমি যাওয়ার জন্য একদম তৈরি। শেষ পর্যন্ত আপনি আমাকে 1 বছর রাজকীয় জীবন তো দিয়েছেন, কিন্তু মালিক, যাওয়ার আগে আমার একটা ছোট্ট মিনতি আছে। দেখুন, আমি আমার বাচ্চাদের জন্য এই 1 গাধা কাঠ জমা করেছি, যাতে আমার যাওয়ার পর ওদের শীতে কষ্ট না হয়। শুধু এই কটা কাঠ চেরা বাকি রয়ে গেছে। আপনি যদি মহানুভবতা দেখিয়ে আপনার দিব্য শক্তি দিয়ে এই কয়েকটা কাঠের গুঁড়ি চিড়ে দেন, তবে আমি শান্তিতে আপনার সাথে যেতে পারবো। আপনার জন্য তো এটা চোখের পলকের কাজ। আপনি কি আপনার এই সেবকের ওপর এইটুকু উপকার করবেন না? তোমরা মানুষগুলো নাকি আবেগপ্রবণ, যাওয়ার সময়ও কাঠের চিন্তা করছো? আনো এদিকে, দাও এই খেলনার মতো কুড়ুলটা। দেখো আমি এটাকে কিভাবে 1 আঘাতেই চুরমার করি। এই নাও আর এই নাও। আরে এ কি হচ্ছে? এই কুড়ুলটা আমার হাতে আটকে গেল কেন?
আমি এটা ছাড়তে চাইছি, কিন্তু এটা আমার হাতকে আঁকড়ে ধরছে, আর আমার শরীর নিজে থেকেই কোপ দিয়ে যাচ্ছে। আমি থামতে চাইছি, কিন্তু হাত থামছে না। কাঠুরে, এ কি জাদু করেছিস তুই? আমাকে থামা, আমি বলছি, আমাকে এক্ষুনি থামা, না হলে আমি এই পুরো জায়গাটা থচনচ করে দেব। আরে মালিক, এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলেন? আপনি তো বলছিলেন এটা আপনার কাছে বাচ্চাদের খেলা। কার্টুন মালিক, এখনও অনেক কাঠ বাকি আছে। আপনি হয়তো ভুলে গেছেন এই কুড়ুলটা যে ধরে সে আমার আজ্ঞা ছাড়া এটা ছাড়তে পারে না, আর যতক্ষণ না আমি বলবো সে থামতেও পারে না। এবার সারা রাত কাঠ কাটতে থাকুন। আমার তো এখন খুব ঘুম পাচ্ছে, আমি গিয়ে একটু বিশ্রাম নিই। যখন আপনি ক্লান্ত হয়ে চুরমার হয়ে যাবেন আর আপনার হাড়গুড় জবাব দিয়ে দেবে, তখন আমায় ডাকবেন। ততক্ষণ এই নিখরচায় মজুরির আনন্দ নিন। মহাবলী রাক্ষসরাজ, মাধব বেটা, মাধব, আমাকে বাঁচা। আমি হার মেনেছি, তোর বুদ্ধির কাছে আমার মায়া ফেল করে গেছে। আমার হাত এখন ফেটে যাবে, দম বন্ধ হয়ে আসছে। দয়া করে আমাকে এই কুড়ুলের মরণ ফাঁদ থেকে আজাদ করে দে। আমি কসম খাচ্ছি যে তোকে এখন নিয়ে যাব না। তোকে আরও 1 বছরের সময় দিচ্ছি, আর সাথে আরও 3 থলি সোনা দেব। শুধু আমাকে এই নরক থেকে বাঁচা। আমি আর এক পলকও এই কুড়ুল চালাতে পারছি না। আমার উপর দয়া কর। আচ্ছা, তো এখন আপনি লাইনে এলেন। 1 বছরের সময় আর 3 থলে সোনা? না না মালিক, এত কম তো আমার মেহনতের ক্ষতিপূরণও নয়। আপনি যদি আজাদ হতে চান, তবে আপনাকে আমাকে 5 থলে সোনার মোহর দিতে হবে, আর ওয়াদা করতে হবে যে আগামী 2 বছর আপনি এদিকে নজরও দেবেন না। যদি মঞ্জুর থাকে, তবেই আমি কুড়ুলকে থামার আদেশ দেব। মঞ্জুর, আমার সব মঞ্জুর। 5 কেন, তুই 7 থলি নিয়ে নে। কিন্তু আমাকে এই জাদুকরি ফাঁস থেকে ছাড়া। আমি আগামী 2 বছর এই গ্রামের সীমানাতেও পা রাখব না। এই নাও তোমার সোনার থলিগুলো। আমি আমার মায়া দিয়ে ওগুলো তোমার আঙিনায় প্রকট করে দিয়েছি। এখন শুধু এই কুড়ুলটাকে থামতে বলো। আমার শক্তি এবার জবাব দিচ্ছে। মাধব কুড়ুলকে থামার আদেশ দিল। কুড়ুলটা তৎক্ষণাৎ রাক্ষসের হাত থেকে ছুটে নিচে পড়ে গেল। রাক্ষসটি আর পেছন ফিরে না তাকিয়ে সেখান থেকে প্রাণ ভয়ে দৌড়ে পালালো। সময়ের চাকা নিজের গতিতে চলতে লাগলো এবং দেখতে দেখতে 2 বছরের দীর্ঘ সময় কেটে গেল। মাধব, আজ তো 2 বছর পূর্ণ হতে চলল। গতবার আপনি আপনার জাদুকরি কুড়ুল দিয়ে সেই রাক্ষসকে ধুলো খাইয়েছিলেন, কিন্তু আমার ভয় হচ্ছে সে এবার আরও প্রস্তুতি নিয়ে আসবে। আপনার কি মনে হয় না আমাদের এই গ্রাম ছেড়ে কোথাও দূরে চলে যাওয়া উচিত? এই ঐশ্বর্য, এই রাজপ্রাসাদ সব বেকার যদি আপনিই সুরক্ষিত না থাকেন। আমার রাতের ঘুম উড়ে গেছে। সামান্য শব্দ হলেই সেই ভয়ঙ্কর মুখটা মনে পড়ে যায়। ভাগ্যবতী, তুমি বৃথাই নিজের মনকে অশান্ত করছো। ভয় হলো শত্রুর সবচেয়ে বড় শক্তি, আর আমি তাকে সেই শক্তি দিতে চাই না। আমি সেই মহাত্মার কাছে যে বরদানগুলো চেয়েছিলাম, সেগুলো কেবল খেলনা ছিল না, বরং আত্মরক্ষার একটি অচ্যুত অস্ত্র ছিল। আজকের সন্ধ্যা আমাদের জন্য এক নতুন পরীক্ষা, আর আমি এর জন্য পুরোপুরি প্রস্তুত। ওরে কাঠুরে, বাইরে বেরিয়ে আয়। আজ 2 বছর পূর্ণ হয়েছে, আর তোর কাল আজ তোর দ্বারে দাঁড়িয়ে। গতবার তুই তোর ওই সামান্য কুড়ুল দিয়ে আমাকে বোকা বানিয়েছিলি, কিন্তু মনে রাখিস, একই চাল 2 বার কাজ করে না। এবার আমি তোর কোনো জিনিস স্পর্শ করব না, আর তোর কোনো কথায় ভুলব না। আরে মালিক, আপনি এসে গেছেন। আমি তো কতক্ষণ ধরে আপনার প্রতীক্ষা করছি। আপনি বাইরেই থেমে গেলেন যে? আপনি কি আপনার এই পুরনো সেবককে এতই ভয় পেয়ে গেলেন? দেখুন, আমি তো আপনার সাথে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে দাঁড়িয়ে আছি। গতবার যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। ওটা তো কেবল একটা রসিকতা ছিল। আসুন, ভেতরে আসুন। আপনি অত দূর থেকে ক্লান্ত হয়ে এসেছেন, অন্তত একটু বিশ্রাম তো নিন। দেখুন, আপনার অভ্যর্থনার জন্যে আমি আঙিনায় আমার সবচেয়ে আরামদায়ক চেয়ারটি রেখেছি। শুধু 5 মিনিট ওখানে বসুন। আমি আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আর সামান্য কিছু জিনিস গুছিয়ে নিয়ে এক্ষুনি আপনার সাথে রওনা দিচ্ছি। রাক্ষস মাধবের কথা শুনে একটু ভাবনায় পড়ে গেল। তার মনে হলো মাধব হয়তো হার মেনে নিয়েছে। সে চারদিকে তাকিয়ে দেখল সেখানে কোনো কুড়ুল বা অস্ত্র নেই। আঙিনার মাঝখানে শুধু একটি সাধারণ কাঠের চেয়ার রাখা। নিজের ক্লান্তি আর মাধবের বিনয় দেখে রাক্ষস ভাবল একটু আরাম করে নেওয়ায় কোনো ক্ষতি নেই। মনে হচ্ছে তুই এখন নিজের আসল অবস্থা বুঝতে পেরেছিস। ভালোই হলো যে তুই আত্মসমর্পণ করলি, না হলে আজ আমি খুব রেগেছিলাম। ঠিক আছে,
তুই যখন বলছিস তখন আমি 5 মিনিট এখানে বসছি, কিন্তু মনে রাখিস যদি কোনো চালাকি করিস তবে তোর পরিণাম খুব খারাপ হবে। এই চেয়ারটা তো সত্যি খুব আরামদায়ক। এবার যা, তাড়াতাড়ি তোর জিনিসপত্র নিয়ে আয় আর তোর স্ত্রীকে শেষবারের মতো দেখে নে। আমি এখানে বসে তোর অপেক্ষা করছি। আরে মালিক, আপনার চেয়ারটা পছন্দ হয়েছে এটা জেনে আমি খুব খুশি হলাম, কিন্তু আপনি কি জানেন এই চেয়ারটা বসতে যতটা আরামদায়ক ওঠাটা ঠিক ততটাই যন্ত্রণাদায়ক। একটু ওঠার চেষ্টা করে দেখুন তো মালিক। কি হলো, আপনি তো ওঠার নামই নিচ্ছেন না। মনে হচ্ছে আপনি আমার এই তুচ্ছ চেয়ারের প্রেমে পড়ে গেছেন। আপনাকে বলা হয়নি যে যে কেউ এই চেয়ারে একবার বসে পড়ে সে আমার আজ্ঞা ছাড়া এখান থেকে এক চুলও নড়তে পারে না। রাক্ষস তার পুরো শক্তি প্রয়োগ করল। সে চিৎকার করল এবং নিজের মায়াবী শক্তি ব্যবহার করল, কিন্তু চেয়ার থেকে একটুও নড়তে পারল না। মনে হচ্ছিল সে যেন চেয়ারেরই একটা অংশ হয়ে গেছে। সে যত জোরে বল প্রয়োগ করছিল চেয়ার তাকে ততটাই শক্ত করে আঁকড়ে ধরছিল। হার মেনে সে আবার কাকুতি মিনতি শুরু করল। মাধব, এটা তুই আবার আমার সাথে কি করলি? আমাকে ছেড়ে দে, আমি এই চেয়ারের সাথে আটকে গেছি। আমার হাড় গোড় সব মটমট করছে। আমার মনে হয়েছিল তুই শুধরে গেছিস, কিন্তু তুই তো আগের চেয়েও বেশি বিপজ্জনক বেরোলি। আমাকে এই বন্দি দশা থেকে আজাদ কর। আমি কসম খাচ্ছি আমি আর কোনোদিন এদিকে আসব না। শুধু আমাকে এই কাঠের শয়তান থেকে আলাদা কর। আমার খুব কষ্ট হচ্ছে কাঠুরে, তোর কি আমার উপর দয়া হয় না? আমি কসম খাচ্ছি আমি আর কোনোদিন এদিকে আসব না। শুধু আমাকে এই কাঠের শয়তান থেকে আলাদা কর। দয়া? আপনি একজন রাক্ষস হয়ে দয়ার কথা বলছেন? আপনি তো আমাকে শেষ করতে এসেছিলেন। দেখুন মালিক, আমি কোনো খারাপ মানুষ নই, কিন্তু আমি নিজেকে রক্ষা করতে জানি। আপনি যদি আজাদ হতে চান তবে গতবারের চেয়ে দ্বিগুণ দাম চোকাতে হবে। আমার 10 থলি সোনার মোহর চাই। আর এবার আপনাকে কথা দিতে হবে যে আগামী 5 বছর আপনি এই এলাকার দিকে ফিরেও তাকাবেন না। যদি এই সদা মঞ্জুর থাকে তবে বলুন। মঞ্জুর, আমার সব মঞ্জুর। 10 কেন, আমি তোকে 20 থলি দেব। শুধু আমাকে এখান থেকে তোল। আমি কথা দিচ্ছি আগামী 5 বছর তোর গ্রামের ছায়াও মারাবো না। তোর বুদ্ধির কাছে আমি নতমস্তক। এই নে তোর ধন সম্পদ। এবার শুধু তোর এই জাদুকরি চেয়ারকে হুকুম দে যেন আমাকে ছেড়ে দেয়। আমি এক পলকও এখানে থাকতে চাই না। আমাকে যেতে দে মাধব। আর কোনোদিন তোকে চ্যালেঞ্জ জানানোর ভুল আমি করব না। মাধব যেই আজাদ বলল, অমনি রাক্ষস স্প্রিংয়ের মতো চেয়ার থেকে ছিটকে উঠল এবং পেছন ফিরে না তাকিয়ে এক দৌড়ে পালিয়ে গেল। এরপর সেই রাক্ষস আর কোনো দিন ফিরে আসেনি। মাধব সেই ধনসম্পদ দিয়ে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হল। এভাবেই মাধব আর ভাগ্যবতী তাদের সরলতা আর বুদ্ধিমত্তা দিয়ে এক মহাবলী রাক্ষসকে ধুলো খাইয়ে দিল। চন্দনপুরে আবার খুশি ফিরে এলো এবং মাধবের এই কাহিনী যুগ যুগ ধরে বলা হতে লাগলো, কিভাবে এক সাধারণ কাঠুরে নিজের বুদ্ধির জোরে নিজের ভাগ্য বদলে দিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, সুন্দর একটি কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবেই মজার মজার গল্প পেতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।